দেখুন, গোটা তারাপীঠটা তীর্থস্থান, তো সেই তীর্থস্থানটাকে যতগৃহ বানানো হয়েছে এবং এটা হয়েছে তৃণমূল জমানায়। তারাপীঠে এমন কোনো লোক নেই যে তারাপীঠ যায়নি। আমি নিজে কতবার গেছি তার ঠিক নাই। তারাপীঠটাকে সম্পূর্ণভাবে কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করে দেওয়া হয়েছে এবং সেটাকে যতুগৃহে পরিবর্তন করা হয়েছে এবং সেখানে লুট চলছে। তারাপীঠের ধর্মের নামে মানুষের ধর্মীয় ভাবাবেগকে ব্যবহার করে, শোষণ করে তারাপীঠে সেই সমস্ত হোটেলে সব কিছু হয়। সব কিছু হয় মানে সব কিছু হয়। গাঁজা, মদ, জুয়া থেকে আরম্ভ করে বাকি যা যা দরকার সব কিছু হয় এই তারাপীঠের এই সমস্ত বিভিন্ন হোটেলে। কোনো রেস্ট্রিকশন নাই, কোনো দেখভাল নাই এবং সেখানে পয়সার বিনিময়ে সব পাবেন আপনি। সেখানে পয়সা যদি বেশি থাকে আপনার আগে ঠাকুর দেখতে পাবেন, পয়সা যদি কম থাকে গোটা দিন দাঁড়িয়েও আপনি ঠাকুর দেখতে পাবেন, দর্শন করতে পাবেন না। আর যদি পয়সা দিয়ে দেন ঠাকুর দর্শন হয়ে যাবে আপনার, বাকি সব কিছু পাবেনও আপনি। ওই যে বললাম, চুল্লু, গাঁজা, মদ থেকে সব কিছু পাওয়া যায় ওখানটায়। আজকে এই ঘটনার মধ্যে দিয়ে এতদিনের আমাদের যে অভিযোগ ছিল সে অভিযোগ সত্য হচ্ছে। আমি অনেকবার এটা বলার চেষ্টা করেছি যে তারাপীঠটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শুধু বাণিজ্যের নামে, ধান্দার নামে, লুটের নামে। কী করে যেতে হবে? যদি কনক্রিটের জঙ্গল বানানো হয় তাহলে সেখানে ফায়ার ব্রিগেড ঢুকবে কী করে? আর ফায়ার ব্রিগেড ঢুকলে তো আগুন থামানো হবে। তার জন্য ফায়ার ব্রিগেডের ব্যবস্থা নেই বলে যতুগৃহ ওটা। সেখানটাই গলির মধ্যে 4তলা 5তলা সব বাড়ি। শুধু তারা জল দুদিন পর পাওয়া যাবে না। তারাপীঠ শেষ করে দিয়েছে একদম, শেষ মানে শেষ। আমরা যেতাম তারাপীঠে আগে, সেই শ্মশানের পাশে জঙ্গল, নদী কিছু নাই, সব ধ্বংস করে দিয়েছে লুটেরারা, দুর্বৃত্তরা। আমাদের সব যাতায়াতের জায়গাগুলো, তারাপীঠ, পাথরচাপড়ি, বক্রেশ্বর, গোটা এলাকাগুলো সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি হবে? কলকাতাতে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই, প্রমোটাররা সব বন্ধ করে দিয়েছে। জল বেরোনো যে সমস্ত নালা ছিল, জলা জমি যেগুলো কলকাতার ওয়েটল্যান্ড, সব তো ভরিয়ে দিয়েছে কনক্রিটের জঙ্গলে। শুধু কলকাতা না, আপনি বহরমপুরেও তাই দেখবেন। কারণ প্রমোটাররা সারা বাংলাকে কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত করে দিয়েছে। কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই, পয়সা ফেঁকো, তামাশা দেখো, যা কিছু তোমার ইচ্ছা তুমি করতে পারো, শুধু পয়সা দিয়ে দাও। সফল জনতা পার্টি কর্মীর পাশে দাঁড়িয়ে বিচার চাওয়ার পাশাপাশি রাজ্যের সমস্ত স্কুলের হাল ফেরানোর কামিনের সড়ক এসএফআই রাজ্য সম্পাদক, একই দাবিতে সড়ক বিদ্রোহ ছেলেও। দেখুন, আজকে যে ছাত্র সমাজ ভারতবর্ষে ককরোচ পার্টির নাম দিয়ে যে আত্মপ্রকাশ করেছে, যে যুব সমাজ আত্মপ্রকাশ করেছে, যে জেনজি নামে যাদেরকে বলা হয়, আজকে তাদের এই আন্দোলন দিনে দিনে মানুষের কাছে স্বীকৃতি আদায় করছে এবং মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, যারা মূল স্রোতের রাজনৈতিক দল, তারা যেটা করতে পারছে না বা তারা যেটা করতে চেষ্টা করছে না, সেই জায়গাটাই ছাত্র সমাজ নিজে আজকে এগিয়ে এসছে। আমি বলবো সমাজের জন্য, রাজ্যের জন্য এটা একটা খুব পজিটিভ দিক, এটা একটা খুব প্রশংসনীয় পদক্ষেপ। একটা ছাত্রকে মেরে দেওয়া, ছাত্রের বাবাকে মেরে দেওয়া হলো, এর থেকে বড় অন্যায় কি হতে পারে? ছাত্রকে মেরে দেওয়া হচ্ছে, ছাত্রের বাবাকে মারার ব্যবস্থা করা হচ্ছে, এর থেকে অন্যায় কি হতে পারে বাংলায়? আজকে সেটাও বাংলায় দেখলো। কি অপরাধ? দিল্লি থেকে আন্দোলন করেছিল তাই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে সবাইকে ক্ষমা করে দিলাম, বাংলার বিজেপি বলছে না, নরেন্দ্র মোদী ক্ষমা চাইলেও আমাদের কাছে ক্ষমা হবে না। আমি এখানকার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব যে আপনার কাছে তো অনেক অনেক ভরসা করেছিল, প্রধানমন্ত্রী বলেছিল ভয় আউট, ভরসাহীন, কোথায় গেল? মার পিট, খুন খারাপা, হত্যা সবই তো হচ্ছে। আপনি বললেন সকালে ভরবো, বিকেলে খরচ করে দেবো, সকালে ধরবো, বিকেলে খরচ করে দেবো, তাতে মূল্য তো এক চুল্লুখোল। বাকি কি হলো বাংলায়? কেউ ভয় পাচ্ছে না আপনাদের ধমকিতে, কেউ ভয় পাচ্ছে না।
আইএসআই চক্র সক্রিয় বলছেন, সন্ত্রাসবাদী বলছেন, ঘুরে বেড়াচ্ছে, ধরা পড়ছে, খুন যেমনকার তেমন হচ্ছে, ধর্ষণ যেমনকার তেমন হচ্ছে। এই তো এনআরএস হয়ে গেল, আরজি করের বিচার শেষ হলো না, এনআরএস শুরু হয়ে গেল। তো কি পরিবর্তন হলো? পরিবর্তন না আবর্তন কি হলো জানি না, পরিবর্তন না ঘূর্ণায়ন কি হলো জানি না। আমি দেখছি জাকাত তাই হচ্ছে, যা ছিল তাই ফিরে আসছে আবার নতুন করে, নতুন রঙে, নতুন রূপে, নতুন ছন্দে। আগে পুলিশ দালালি করতো টিএমসি পার্টির, এখন সরাসরি বিজেপির হয়ে ময়দানে নেমে গেছে পুলিশ পার্টি। কোথাও পঞ্চায়েত গঠন করতে দেওয়া হবে না বিরোধীদের, কোথাও অনাস্থা আনতে দেওয়া হবে না বিরোধীদের, পুলিশ গিয়ে অ্যারেস্ট করছে। কি অদ্ভুত ব্যাপার! মানে বিরোধীরা যদি মনে করে আমরা একজোটে পঞ্চায়েত করব কোথাও, তাও বিজেপির পঞ্চায়েত ভাঙিয়ে নয়, তৃণমূলের পঞ্চায়েত ভাঙিয়ে। তারা বিতর্কদের তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসতে চাইছে, সেখানেও পুলিশ গিয়ে অ্যারেস্ট করে, ভিডিও চেঞ্জ করে, এদিক ওদিক করে সেগুলোকে ভেসে দেওয়া হচ্ছে। সব থেকে জ্বলন্ত উদাহরণ চলে যান বড়ুয়া। হাইকোর্ট ডেট দিচ্ছে যে এই দিন 18 তারিখে তোমাদের এখানটাই পঞ্চায়েত গঠন, নতুন পঞ্চায়েত সমিতি গঠন হবে। ঠিক তার আগের দিন ওখানকার বিডিওকে ট্রান্সফার করে দেওয়া হবে, নতুন বিডিও চার্জ দিতে দেরি করবে, ফলে সেদিকে গঠন হবে না, আবার পিছিয়ে যাবে। ততক্ষণে আবার এদিক ওদিক 2-4টাকে কেস দিয়ে অ্যারেস্ট করা হবে। তার কারণ যাতে কংগ্রেসের নেতৃত্বে পঞ্চায়েত সমিতি গঠিত না হয়। বড় অদ্ভুত ব্যাপার, তৃণমূলের পঞ্চায়েত সমিতি সেটাও যদি কংগ্রেস দখল করতে যায়, সেখানেও এখানকার প্রশাসন সক্রিয় হয়ে সেখানটা বাধা দিয়ে আটকে দিচ্ছে। তাতে যদি বিজেপির বোর্ড হয় তাও হবে না, কিন্তু কংগ্রেসের যাতে বোর্ড না হয় সেটা নিশ্চিত করতে হবে। ঠিক একইভাবে নওদার পার্টি অফিস বিজেপি পারল না দখল করতে, কিন্তু তাদের দলের দোসর এনসিপিআই, যারা এখন বিজেপির ঘর জামাই, তাদের দিয়ে দখল করাচ্ছে, সেখানেও পুলিশ সরাসরি অংশগ্রহণ করছে। ফ্রিজ নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, সামনেই চিকিৎসার জন্য বিদেশ সফর রয়েছে, তার আগে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কি কারণে ফ্রিজ ব্যাংকের তরফে স্পষ্ট করা জানতেই পারে আইনের ব্যাপার, যারা বিচারক তারা এগুলো ফয়সালা করবে। বিদেশ যেতে গেলে পয়সা তো লাগবেই, কি করা যাবে? আর বিনা পয়সা থেকে বিদেশ যাওয়া যাবে না? এটা পশ্চিমবঙ্গ নয় যেখানে কিছু গেলে ফোকটিয়ায় হারামের পয়সাতেই যাবে, কিন্তু সেটা তো নিয়ম করে যেতে হবে।